কমিউনিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। যারা ন্যাশনাল টিমে আছে, কোচিং স্টাফ আছে এবং তাদের সাথে টাইগার্সে যারা আমরা আছি বা এইচপিতে যারা থাকবে তারা আমরা আসলে চাচ্ছি যেন আমরা অ্যালাইন থাকতে পারি এবং একটা প্লেয়ার তারা ন্যাশনাল টিমে কী চায় আমার কাছে যখন আসে তখন আসলে এখান থেকে আমি কতটুকু কি ইমপ্রুভ করে দিব বা কি প্র্যাকটিস করাবো এই জিনিসগুলা নিয়ে ডিসকাস হয়। আপনারা জানেন যে সালাউদ্দিনের সাথে আমার দীর্ঘদিনের ভালো একটা কমিউনিকেশন ভালো, সম্পর্ক ভালো। তো আমরা আসলে জানি যে আসলে কী করতে হবে। তো এই মেসেজ আদান প্রদান হয় এবং আমরা আসলে অ্যালাইন থাকার চেষ্টা করছি যে যেন যে কোনো ছেলে টাইগার্সের ক্যাম্প থেকে যেন যখন ইন্টারন্যাশনাল খেলতে যাবে তখন যেন সে প্রিপেয়ার হয়ে থাকতে পারে। এই যে আপনি মানে শুরু থেকে তাকে একটা ইনফর্ম করছেন তিনি এখন জাতীয় দলে আছেন, যে এই ছেলেটা ভালো খেলছে, ভালো হয়েছে, এই যে একটা নিজেদের ভিতরে একটা বন্ডিং, এইটা আসলে কতটা মানে কোচদের জন্য কতটা ভালো আর কি, আপনি কি দেখেছেন? অবশ্যই ভালো। একটা ব্যাপার হচ্ছে যারা তারা আমার পরে ট্রাস্ট করছে যে না, ওর আমার আন্ডারে আমাদের আন্ডারে যখন থাকবে তখন আসলে আমরা রাইট ট্র্যাকেই আছি। এটাও একটা বড় জিনিস। তো এটা আমরা চেষ্টা করছি এবং এই কালচার যত ভালো হবে তত বাঞ্চ প্লেয়ার আসলে ভালো প্র্যাকটিস প্রিপারেশনের মধ্যে দিয়ে খেলতে যাবে, সেটা ডোমেস্টিক হোক সেটা ইন্টারন্যাশনালি হোক। তো এটা করার চেষ্টা করছি এবং এটা সময় বলবে, প্লেয়ারদের পারফরমেন্সই বলবে যে আমরা কতটুকু করতে পারছি। স্যার, আমরা এখানে দেখলাম আজকে আফিফ করেছেন, লিটন করেছেন, যারা আসলে ট্যালেন্ট আছে বাট একটা ব্যাড প্যাচের মধ্যে যে যাচ্ছে, হয়তো সময়ের পরে এটা ঠিকও হয়ে যাবে, কিন্তু মানে তাদেরকে আজকে মেন্টালি কেমন দেখছেন আপনারা? মেন্টালি আসলে কতটা স্ট্রং দেখছেন এই দুজন প্লেয়ারকে যদি স্পেশালি? অবশ্যই আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি খেলতে গেলে সবসময় আপনি একইভাবে আপনার গ্রাফটা বা পারফরমেন্সের গ্রাফটা একইভাবে যাবে না, তখন আপস অ্যান্ড ডাউন থাকবেই। তো ডাউন থাকবে এবং এইটা রিয়েলিটি এবং মেন্টালি তাদেরকে ওইভাবেই আসলে রেডি হইতে হবে যে এই সময়টাতে আমি আসলে কিভাবে নিজেকে ধরে রাখবো, মানসিক অবস্থাটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি কি জন্য আসলে ফেল করছি এই জায়গাগুলাতে আসলে আহ, খোঁজা এবং ওই জায়গায় স্পেসিফিক ওই জায়গাগুলোতে প্র্যাকটিস করা যেন এই নেক্সটে যখন সেটা ইন্টারন্যাশনাল খেলা হোক বা ওয়ান ডেতেই মানে ডোমেস্টিক খেলা হোক, যে কোনো জায়গায় যেন আমি ওই জায়গাগুলো দেখতে পাই যেন আমি ইমপ্রুভ করছি। স্যার, আপনি তো স্পিনিং, বিশেষ স্পিনিং কোচ হিসেবে পরিচিত দেশে। আমাদের যদি আমি জাতীয় দলের কথাটা বলি, 30 ওভার যে মিড ওভারের যে ইয়াটা, সেই সময় আমাদের ব্রেক থ্রু দেওয়ার মতো স্পিনারটা আলটিমেটলি একজন আমাদের যে বোলার ছিল সাকিব আল হাসান, ওনার পরে যারা খেলছেন সেই জায়গাটা ঠিক মতো নিতে পারছে না বা গ্র্যাব করতে পারছে না এই মিড ওভারের যে উইকেট বা ব্রেক থ্রুর ব্যাপারটা। মানে এটার আপনার আসলে এটার অবজারভেশনটা কি বা কেন হচ্ছে? ধরেন দীর্ঘদিন একটা একটা প্লেয়ার সাকিবের কথা যেটা বললেন, ডেফিনেটলি সে মানে আনডাউটলি এই জায়গাটা ডিমেন্ডাসলি রোল প্লে করেছে। তো এই জায়গাটা ও একটা জায়গা ছিল, আর একটা ছেলে, ইয়াং ছেলে এবং মিরাজও আসলে করছে এটা। রিশাদ আসছে, নাসুম জানেন যে গেছে। তো এটা একটু সময় লাগবে আসলে। আগে আমি যখন সাকিব থাকে তখন আরেকটা স্পিনারের রোলটা কি থাকে, সাকিব নাই, এখন আমার রোলটা আসলে কি হবে। এই এই জায়গাটায় যতটুকু আমরা মানে প্র্যাকটিসের মধ্যে এবং ইয়ের মধ্যে ম্যাচের মধ্যে ওরা যতটুকু আসলে বুঝে ফেলবে যে এখন আমাদের লিডিং রোলটা নিতে হবে এবং আমি আসলে কিভাবে উইকেট বের করতে পারবো বা কিভাবে আসলে ব্যাটসম্যানদের প্রেশারে রেখে ডট বল করতে পারবো, এই জিনিসগুলা যেহেতু মানে তারা নতুন করেই আসছে এই রোলে, তাই একটু সময় তো লাগবেই। কিন্তু আমার কাছে মনে হয় এবং তারা ট্যালেন্ট, তাদের মধ্যে ওই কি অ্যাবিলিটি আছে, তারা এটা খুব দ্রুত অ্যাডজাস্ট করে ফেলবে। স্যার, লিটনকে নিয়ে একটা ছোট প্রশ্ন করতে চাই, মানে আপনি কি আসলে স্পেসিফিক বুঝতে পেরেছেন কিনা? লিটনের ট্যালেন্ট আছে, আমরা সবই জানি, তার মধ্যে সে এবিলিটিটা আছে, বাট আসলে মাঠে সাদা বলে যে কথাটা বলা হচ্ছে, সে নতুন বলে সে একটু মানে স্ট্রাগল করছে, মানে এই স্পেসিফিক কি কোনো প্রবলেম বা আপনার চোখে ধরা পড়েছে, এটা কি শেয়ার করা যায়? না, এটা তো আসলে বা লিটনের সাথে এইগুলা নিয়েই কথা হয়েছে আজকে প্র্যাকটিস শুরু হওয়ার আগে। তো আমরা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছি এবং কিভাবে এই জায়গাটা আরও স্মুথ করতে পারে। এটা ঠিক না যে আসলে এখন সাময়িকভাবে একটু স্ট্রাগল করতেছে কিন্তু আগে তো স্মুথ ছিল। তাহলে আসলে এই জায়গাগুলোতে যেটা হয় যে কিছু জায়গায় আমার কাছে মনে হয় যে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। তো ওইটা আমরা ফাইন্ড আউট করেছি এবং আসলে সেভাবে কাজ করার চেষ্টা করছি। শেষ প্রশ্ন স্যার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে বাংলাদেশের সম্ভাবনা আপনি অ্যাজ এ কোচ কেমন দেখেন, মানে অ্যাজ এ কোচ? অবশ্যই ভালো দেখি। কেন আপনার জানেন যে এরকম একটা টুর্নামেন্টে যেখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকবে, আমি যদি বলি যে আমাদের ব্যাটিং ইউনিট
যদি দেখি আজ তাহলে দেখবেন যে ওয়ানডে খেলতে গেলে যে ধরনের ব্যাটিং ইউনিট থাকা উচিত আমাদের আছে, কেন উপরের দিকে ব্যাটসম্যান যারা আছে টপ অর্ডারে তারা আসলে শর্টস খেলতে পছন্দ করে, বা মিরাজের মতন প্লেয়ার আছে যে যে আসলে খেলাটারে বড় বানাতে পারে, বা নিচের দিকে যারা আছে মুশফিক আছে বা রিয়াদ আছে যারা আসলে ক্যালকুলেটিভ, খুবই এক্সপেরিয়েন্স, তারা আসলে কিভাবে খেলতে হয় জানে, মধ্যে হৃদয় আছে যে আসলে সব সময় জানেন যে খুব অ্যাগ্রেসিভ থাকে। তো একদম লেট অর্ডারের ইশাদের কথা যদি বলি যে আসলে শর্টস খেলতে পারে, তো সব কিছু মিলায় একটা মানে কম্প্যাক্ট যেরকম থাকা উচিত সেরকম ব্যাটিং অর্ডারই আছে। এখন আসলে ডিপেন্ড করবে আমরা ওইখানে কতটুকু এক্সিকিউট করতে পারতেছি। স্যার একটা কি ট্রাম্প, আমাদের এবার ট্রাম্প কার্ডটা কে হতে পারে, আপনি কি নাম বলতে পারেন কোনো বা জানেন? না আসলে বেসিক্যালি আমাদের যদি এই টুর্নামেন্ট ভালো খেলতে হয় তাহলে আসলে টিম পারফর্ম করতে হবে, একদম টিম হিসাবেই ইয়ে যেটা ব্যাটিং ইউনিট বা বোলিংয়ে যারা আছে যে এক্সপেরিয়েন্স বলার আছে, মুস্তাফিজ আছে, তাসকিন আছে, এবং থ্রেড বলার রানা আছে, মিরাজ আছে এক্সপেরিয়েন্স বলার, এবং জানেন যে রিশাদ আছে লেগি, যে যে কোনো সময় উইকেট বের করে দিতে পারবে। তো আসলে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংয়ে ওই অ্যাপ্রোচ মাঠের মধ্যে যদি আমাদের কম্বাইনলি ভালো হয় তাহলে যে কোনো টিমরা আমরা হারাই দিতে পারবো ইনশাল্লাহ।